৩১ দফার প্রথম যে দফাটি ছিল সংবিধান সংস্কার করা, সেই কাজ থেকেও বিএনপি সরে গেছে এবং সেই কাজটিতে তারা কোনোভাবে হাত দিচ্ছে। ঢাকাতে তারা বিশাল মিছিল করেছে এবং একটা মিছিলে যেই পরিমাণ মানুষ এসে গেছে, তাতে বোঝা যায় যে আসলে এই দাবিটা আসলে শুধু জামাত এনসিপির নয়, এটা আসলে জনগণের দাবি। জুলাই সনদ বাস্তবায়ন এখন জনগণের সবচেয়ে বড় দাবি। ১১ দল জামাত এনসিপি মিলে যদি জুলাই সনদ বাস্তবায়নের জন্য রাজপথে প্রবল কোনো প্রতিরোধ গড়ে তোলে, আন্দোলন গড়ে তোলে, বিএনপির পথরোধ করতে পারে, গতিরোধ করতে পারে, তাহলেই সেটা সম্ভব। এবং সেই কর্মসূচি থেকে যদি জুলাই সনদ একেবারে আলটিমেটামের জায়গায় আসতে হবে, যে আলটিমেটাম জুলাই সনদ অমুক তারিখের মধ্যে যদি সরাসরি কোনো ঘোষণা আসে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, কোনো সালাউদ্দিন, শিলং সালাউদ্দিন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন বা অন্য কারো কাছ থেকে নয়, সরাসরি তারেক রহমানের কাছ থেকে ঘোষণা আসতে হবে যে জুলাই সনদ বাস্তবায়নের টাইমলাইন তারা বলে দিক। যদি সেটা ঘোষণা না করা হয়, তাহলে দেশ অচল করে দেওয়া হবে। তো বিএনপির এখন যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে এই দুই ধরনের মানুষকে ম্যানেজ করে, তারপরে বিএনপির একটা গ্রুপ আছে ডানপন্থী, একটা গ্রুপ আছে বামপন্থী, একটা গ্রুপ আওয়ামী ও ভারতপন্থী, আরেকটা পন্থী হচ্ছে বাংলাদেশপন্থী। তো এই দুই গ্রুপের চাওয়া দুই রকমের এবং দুটোকেই মোটামুটি ম্যানেজ করে তাদেরকে যে কোনো সিদ্ধান্ত নিতে হচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এখন যেদিকে যাক না কেন, আমরা একটা বড় দলের রাজনৈতিক কিছু পরিস্থিতি এখন খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছি। নাম্বার ওয়ান, বিএনপির রাজনৈতিক সিদ্ধান্তগুলো এখন কিভাবে নিচ্ছে, কোন দিকে লক্ষ্য রেখে নিচ্ছে, কার নির্দেশে নিচ্ছে, এই বিষয়টি এখন গভীরভাবে দেখার সময় এসে গেছে। কারণ হলো, এতদিন যে বিএনপিকে আমরা দেখেছি, সেই বিএনপির সঙ্গে আজকের বিএনপির অনেক পার্থক্য। একটা বিরোধী দলে থাকা বিএনপি আর সরকারি দলে পারফর্ম করা বিএনপি সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। সম্পূর্ণ আলাদা বলতে একেবারেই সম্পূর্ণ আলাদা। তাদের অ্যাটিটিউড, কথাবার্তা, তাদের চেষ্টা, চাহিদা, তাদের দাবি দাওয়া, এভরিথিং। সংসদে এই ব্যাপারটা কয়েকবার উঠে এসেছে যে বিএনপি যে দাবিগুলো বিরোধী দলে থাকাকালীন করেছে, সেই দাবিগুলোই এখন তারা সরকারি দলের ট্রেজারি বেঞ্চে যাওয়ার পর আর পূরণ করতে রাজি নয়। স্বাভাবিকভাবেই প্রশ্ন হচ্ছে, তাহলে কি বিএনপি ধরেই নিয়েছে যে তারা আর কখনো বিরোধী দলে আসবে না, তাদের আর কখনো বিরোধী দলে আসতে হবে না? এমন ধারণা তাদের কিভাবে হলো? বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যাই কিছু হোক না কেন, পরিবর্তন তো আসেই। যদি সুষ্ঠু গণতান্ত্রিক পদ্ধতিতে পরিবর্তন না আসে, সেক্ষেত্রে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পরিবর্তন আসে, বিপ্লবের মধ্য দিয়ে পরিবর্তন আসে, দীর্ঘ সংগ্রাম লড়াইয়ের মধ্য দিয়ে পরিবর্তন আসে। তো বিএনপি কেন তাদের এই আচরণটা শো করছে যে তারা এতদিন যে দাবিগুলো করেছে, বিরোধী দলে থাকলে এখনো যে দাবিগুলো করত, সেই দাবিগুলোর প্রতি তারা নিজেরাই এখন ট্রেজারি বেঞ্চে থেকে কেন কর্ণপাত করছে না? বিশেষ করে সংবিধান সংস্কারের ক্ষেত্রে সারা দেশের মানুষের যে চাহিদা, এনসিপি, জামাত, ১১ দল সহ ৭০% জনগণের যে চাহিদা বা দাবি, সেই দিকে কেন বিএনপি কর্ণপাত করছে না? এই একগুঁয়েমি আচরণটা কি বিএনপির নিজস্ব আচরণ, নাকি কোনো তৃতীয় শক্তির কারণে করছে না? এ ব্যাপারটা নিয়ে আমরা বহুবার কথা বলেছি, কিন্তু আসলে বিএনপি কোনো কিছুতেই আসলে কর্ণপাত করছে না এবং এক ধরনের ড্যাম কেয়ার তাদের মনোভাব, যা থেকে বোঝাই যায় যে আসলে বিএনপি এখন আর বিএনপির দ্বারা পরিচালিত নয়। দর্শক, আপনাদেরকে কয়েকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। ১ নাম্বার হচ্ছে যে বিএনপির ভিতরে এমন কিছু লোক আছে যারা গত সরকারের আমলে সরকারের সঙ্গে নিয়মিত মিটিং করেছেন। এরকম বেশ কিছু তথ্য ভিডিও আপনারা নিশ্চয়ই দেখেছেন। অর্থাৎ বিএনপি তখনও বিএনপির মূল শক্তি দ্বারা পরিচালিত ছিল না, বা তারেক রহমান বা জিয়া পরিবারের নিয়ন্ত্রণে ছিল না, বা খালেদা জিয়ার নিয়ন্ত্রণে ছিল না। তখনও পরিচালিত হতো সেই লোকগুলো দ্বারা যারা সরকারের সঙ্গে নিয়মিত বৈঠকে অংশ নিতেন, বৈঠকে যেতেন এবং সরকারের সঙ্গে তাদের বিভিন্ন ধরনের স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক ছিল। তো
এখনো ঠিক বিএনপিকে সেই রকমই একটি শক্তি পরিচালিত করছে বলেই বিশ্লেষকদের বা সাধারণ জনগণেরও ধারণা। কারণ বিএনপি যে দাবিগুলো নিজেরা করত, সেই দাবিগুলো এখন তারা নিজেরাই পালন করছে না বা সেই দাবিগুলো পূরণ করতে চাইছে না। প্রত্যেকটা দাবি কিন্তু বিএনপির পক্ষে যেত যদি তারা এখন বিরোধী দলে থাকতেন বা যদি তারা চিন্তা করতেন যে ভবিষ্যতে তাদেরকে এই বিরোধী দলে থাকতে হবে। এখন যেটা করতে পারে সেটা হচ্ছে যে তারা এইভাবে কিছুটা সময় মানে নিজেদের যেহেতু সরকারি ক্ষমতায় এসেছেন, তারা যেহেতু সরকারে আছেন, তারা প্রবল একটা ক্ষমতা ভোগ করতে 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 এক্সারসাইজ করতে করতে তাদের পুঁজিপাটটা জোগাড় করে অসীম অর্থের মালিক হয়ে তারপর ক্ষমতার প্রয়োগ করে করে যখন তারা ক্লান্ত হবেন, দেন তারা হয়তো যখন চিন্তা করবেন যে এখন আমরা বিরোধী দলে চলে যেতে পারি, তখন 15ই ফেব্রুয়ারির মতো একটা ছোটখাটো নির্বাচন দিয়ে, আইওয়াস নির্বাচন দিয়ে হয়তো তারা বা নতুন সংসদ গঠন করে আবার তারা এক ধরনের সংস্কার করে যেতে পারেন। অর্থাৎ যখন তারা দেখবেন যে এখন আমাদের সরকারি দলে আসার সম্ভাবনা নেই, তখন হয়তো তারা এই সংস্কারগুলো করবেন। তো এই ধরনের পরিস্থিতি বিএনপির আসলে আদৌ কখনো হবে কিনা, আর হলেও তারা টের পাবেন কিনা, শেখ হাসিনা তো টের পায় নাই। আমরা শেখ হাসিনার কাছেও এটা আশা করেছিলাম যে একটা দুইটা সংসদ তিনি ক্ষমতায় থেকে হয়তো 2 টার্ম সর্বোচ্চ ক্ষমতায় থাকবেন, তারপর তিনি স্বেচ্ছায় হয়তো বা দেশের ভার অন্য কাউকে, বিরোধী দলকে ক্ষমতায় আসার সুযোগ করে দিবেন, অন্য কাউকে ক্ষমতায় আসার সুযোগ করে দিবেন। কিন্তু শেখ হাসিনা কখনোই নিজের পতন টের পান নাই। তো এই বিএনপিও তার পতন টের পাবে এরকম কোনো সম্ভাবনা নেই। তাহলে জুলাই সনদের ভবিষ্যৎ কি? আমাদের মূল প্রশ্ন হচ্ছে জুলাই সনদের ভবিষ্যৎ তাহলে কি হতে যাচ্ছে? অ্যাকচুয়ালি এই মুহূর্তে জুলাই সনদের কোনো ভবিষ্যৎ আমরা দেখতে পাচ্ছি না। এখন জুলাই সনদের ভবিষ্যৎ একটাই, সেটা হচ্ছে 11 দল জামাত এনসিপি মিলে যদি জুলাই সনদ বাস্তবায়নের জন্য রাজপথে প্রবল কোনো প্রতিরোধ গড়ে তোলে, আন্দোলন গড়ে তোলে, বিএনপির পথরোধ করতে পারে, গতিরোধ করতে পারে, তাহলেই সেটা সম্ভব। কিন্তু আমরা বিরোধী দলের কাছ থেকে এই যাবৎ যা পেয়েছি সেটি হচ্ছে তারা অত্যন্ত সহনশীলতার সঙ্গে আগাচ্ছেন। তারা সরকারকে যথেষ্ট সময় দিতে চাচ্ছেন। তারা সরকারকে বরং এক ধরনের সমর্থন যোগাচ্ছেন। সরকার যা করতে চাইছে তাতেই সমর্থন যোগাচ্ছেন এবং তারা সরকারকে এই মেসেজটা দিতে চাচ্ছেন যে আমরা আপনাদের বিরুদ্ধে নই, আমরা আপনাদের শত্রু নই। আমরা যেটি দাবি করছি সেটি শুধু আমাদের দাবি নয়, সেই দাবিটা আসলে আপনাদেরও। হ্যাঁ, এটা একটা সুন্দর ওয়ে কনভিন্স করার জন্য। এটা একটা সুন্দর ওয়ে যে আপনি তার হয়ে কথা বলছেন। আমরা দেখলাম যে আমিরে জামাত বা 11 দলের যিনি বিরোধী দলের প্রধান, যিনি বিরোধী দলের প্রধান নেতা যিনি, তিনিও সরকারকে ওন করে কথা বলছেন, সরকারের পক্ষে কথা বলছেন। নাহিদ ইসলাম সরকারের পক্ষে কথা বলেছেন। সরকারের বা এমন কোনো খুঁত ধরে সমালোচনা করছেন না যেগুলো আসলে বিরোধীদের খাতিরে বিরোধিতা করা, বরং এক্সাক্ট যে জায়গায় সরকারের প্রশংসা করা দরকার সেখানে প্রশংসা করছেন, আর যেখানে প্রতিবাদ করার দরকার বা বিরোধিতা করা দরকার সেখানেই করছেন। ইভেন আমরা সরকার দলীয় এমপিদের মধ্যেও সেই ধরনের মনোবৃত্তি দেখেছি কারো কারো ক্ষেত্রে। তো সব মিলে যেটা হচ্ছে যে তারা কনভিন্স করার, সরকারকে বা অপর পক্ষকে কনভিন্স করার যেই রীতি আছে, শুদ্ধ রীতি, সেই রীতিতে এগুচ্ছেন যে এভাবে হয়তো সরকার একসময় তাদের প্রতি আস্থাবান হয়ে, আস্থাশীল হয়ে আস্থা রাখতে শুরু করবে এবং তখন হয়তো সরকার এই জুলাই সনদ বাস্তবায়নে এগিয়ে আসবে। একইভাবে তারা দ্বিতীয় পথটিও সরকারকে দেখিয়ে আসছেন, সেটি হচ্ছে যে তারা প্রবল আন্দোলন গড়ে তুলবেন এবং সেই আন্দোলন করার যে ক্ষমতা তাদের আছে। আমরা দেখেছি যে জামাত যে সারা দেশে যে মিছিল মিটিংগুলো করেছে, ভয়াবহ বড় মিছিল করেছে, বিক্ষোভ মিছিল করেছে। ঢাকাতে তারা বিশাল মিছিল করেছে এবং একটা মিছিলে যেই পরিমাণ মানুষ এসে গেছে তাতে বোঝা যায় যে আসলে এই দাবিটা আসলে শুধু জামাত এনসিপির নয়, এটা আসলে জনগণের দাবি। জুলাই সনদ বাস্তবায়ন এখন জনগণের সবচেয়ে বড় দাবি। এমনকি তারা অন্য সকল দাবিকে, এই যে তেলের মূল্য, জ্বালানির মূল্য বাড়লো, তারপর খুন খারাপি চলছে, ধর্ষণ চলছে বা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, অনেক কিছু আছে যেগুলো নিয়ে এখন কথা বলার সময় আছে, কিন্তু তারা কোনো কিছুতেই ফোকাস না করে তারা কিন্তু তাকিয়েই আছেন যে জুলাই সনদটা কখন বাস্তবায়ন হবে। জনগণের এখন ডিমান্ডই হচ্ছে জুলাই সনদ কখন বাস্তবায়ন হবে। এবং সরকার আমরা যেটা করলো দেখলাম যে স্পষ্টভাবেই সরকারি দল তার নৈতিক ভিত্তি হারিয়ে ফেলেছে।
এত কিছুর পরও বিরোধী দলের সহযোগিতা, সহানুভূতি, তারপরে এক ধরনের নতজানু মনোভাব বা সমর্থন, এত কিছুর পরও সরকার কি করলেন? সালাউদ্দিন আহমেদ স্পষ্টই বলে দিলেন যে আমরা এই শর্তগুলো বা জুলাই সনদে স্বাক্ষর করেছি। এর কারণ হচ্ছে যে নির্বাচনকে যেন এই অজুহাতে কোনোভাবে নির্বাচন থেকে বিরত রাখা না হয় বা নির্বাচনটা যেন পিছিয়ে না যায়। অর্থাৎ নির্বাচনের জন্যই তারা এটা করেছেন। তো এই যে নির্বাচনের জন্য আপনারা স্বাক্ষর করলেন, জাতিকে সাক্ষী রেখে স্বাক্ষর করলেন এবং সেই স্বাক্ষর অক্ষরে অক্ষরে পালন করবেন বলে ওয়াদা করলেন এবং সেই ওয়াদার সময় এটাও বললেন যে যদি কেউ ওয়াদা না রাখে সে তো প্রতারক, তাকে তার মানুষ কখনো ভোট দিবে না, মানুষের সামনে সে যেতে পারবে না, এমন কথাও তারেক রহমান বলেছেন। তো এত কিছু বলার পরও এত জঘন্যভাবে জনগণের সঙ্গে প্রতারণা করে আবার সেটা স্বীকার করে নেওয়াটা আসলে কি বার্তা বহন করে? জনগণের সঙ্গে প্রতারণা করার পর বিএনপি যে একেবারে ঘোষণাই দিয়ে দিল যে এটা আসলে তাদের প্রতারণা তারা করেছিল, সেই ঘোষণার মধ্যেই বা তাদের হেকমতটা কি ছিল? অ্যাকচুয়ালি যখন মানুষ ক্ষমতায় থাকে, তার পাওয়ার থাকে, সে আসলে ধরাকে সরা জ্ঞান করে, সে আর তার অপরাধকে অপরাধ বলে মনে করে না, তখন সে সেটাকে অবলীলায় প্রকাশ করে ফেলতে পারে এবং সেটা আমরা দেখলাম সালাউদ্দিন আহমেদ অবলীলায় তার যে প্রতারণা সেটা সে প্রকাশ করে ফেলেছে। শুধু কি জুলাই সনদ না, বরং ৩১ দফার প্রথম যে দফাটি ছিল সংবিধান সংস্কার করা, সেই কাজ থেকেও বিএনপি সরে গেছে এবং সেই কাজটিতে তারা কোনোভাবে হাত দিচ্ছে না। অর্থাৎ তারা যে ৩১ দফা এতকাল থেকে যে ৩১ দফার রাজনীতি করছে, জুলাই সনদের বাইরেও নিজেদের কিছু সনদ তৈরি করেছে এবং তারা যে বারবার বলছে যে সনদে এটাও লেখা আছে যারা ক্ষমতায় আসবে তারা তাদের ম্যানিফেস্টো বাস্তবায়ন করতে পারবে। তো সেই তারাই কিন্তু তাদের ম্যানিফেস্টো, তাদের ৩১ দফার ওয়াদা বাস্তবায়ন করছে না। সব দেখে মনে হচ্ছে যে এইটা ভিন্ন কারো চাপেই তারা করছে না। এখন পথটা কি? পথটা হচ্ছে বিএনপির একটা মানে সুবিধা এবং অসুবিধা হচ্ছে তারা আসলে শক্তের ভক্ত নরমের জন। বিএনপির উপর যদি আপনি শক্ত কিছু চাপিয়ে দিতে পারেন, তারা অবলীলায় মেনে নিবে, চুপচাপ মেনে নিবে। আমরা দেখেছি যে একজন ছাত্র বিএনপিকে একটা বাটাম নিয়ে হাতে নিয়ে একটা কাঠের টুকরা নিয়ে অনেকগুলো ছাত্র দলের ব্যানার সহ কয়েকজনকে একেবারে একাই তাড়িয়ে বেড়াচ্ছে। অর্থাৎ তাদের এখন শক্তি নাই। তারা এই যে শক্ত, তাদের উপর যদি কেউ শক্তভাবে চেপে বসতে পারে বা চাপ প্রয়োগ করতে পারে, তারা নরম হয়ে যায়। এবং আমরা দেখেছিলাম যে বিএনপি জামাতের ঐক্যজোটের সময় জামাত যখন বিভিন্ন আন্দোলনের সময় তাদেরকে আহ্বান করেছে, তারা বলছে না পারবো না, এটা সম্ভব না। যেমন যখন বেগম জিয়াকে বালির ট্রাক দিয়ে আটকানো হলো, তখন জামাত চেয়েছে ১০ লক্ষ লোক নিয়ে এসে বালির ট্রাক থেকে বেগম জিয়াকে ছাড়িয়ে আনবেন, কিন্তু বিএনপি রাজি হয় নাই। তারপরে ৫ই মের যে হত্যাযজ্ঞ চললো শাপলা চত্বরে আলেমদের উপর যে হত্যাযজ্ঞ চালানো হলো, সেখানেও মানে জামাত বিএনপির একসঙ্গে মাঠে নামার কথা, কিন্তু জামাত থাকলেও সেখানে বিএনপির নেতারা কিন্তু কেউ মাঠে আসেন নাই, বেগম জিয়ার নির্দেশ মান্য করেন নাই। অর্থাৎ তারা যখন দেখেন যে রাষ্ট্রের কোন একটা কর্তৃপক্ষ খুব শক্তভাবে অবস্থান করে আছে, তখন তারা এই শক্তের পক্ষে চলে যান, আর যারকে একটু নরম পান তার উপর জমের মতো চেপে বসেন, নিরীহদের উপর তাদের এক ধরনের নিষ্পেষণ নির্যাতন চালিয়ে যান। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে জামাত এবং এনসিপি বা ১১ দলীয় জোটকে, ১১ দলের যে বিরোধী দলের জোট আছে তাদেরকে, জনগণকে সাথে নিয়ে এই ৭০ ভাগ জনগণের সঙ্গে আরো ১০ ভাগ যোগ হবে, ৮০ ভাগ যোগ হবে, এদেরকে সাথে নিয়ে রাস্তায় প্রবলভাবে আন্দোলন করে তুলতে হবে। কিন্তু সেই আন্দোলনটা কবে শুরু হবে? এর মধ্যে আমরা একটা আলটিমেটাম দেখেছিলাম, সেই আলটিমেটামের টাইম সম্ভবত চলে গেছে, শেষ হয়ে গেছে। ১ মাসের মতো একটা আলটিমেটাম ছিল। এখন প্রথম সংসদ অধিবেশন শেষ হয়ে গেছে। এখন আর অধিবেশন নেই। এখন সম্ভবত তাদেরকে আসলে রীতিমতো মাঠে নামতে হবে এবং সরকারকে তাদের একটা বার্তা দিতে হবে যে কত দিনের মধ্যে আপনারা জুলাই সনদ বাস্তবায়ন করবেন এবং বাস্তবায়ন করা শুরু করবেন আমরা দেখতে চাই। অর্থাৎ বিরোধী দল আন্দোলনে নামার জন্য সরকারকে অবিলম্বে একটা আলটিমেটাম দেবে। আমরা সেটা বুঝতে পারছি। কিন্তু এই যে আলটিমেটাম দিতে দেরি হচ্ছে, এই সময়টায় আমাদের ভাবনা হয় যে কোনোভাবে সরকার বিরোধী দলকে ম্যানেজ করলো কিনা, যে আমরা আসলে এটা করব, আমাদের একটু সময় দরকার। হয়তো তারা সরাসরি না বললেও ভিতরে কোনোভাবে সময় নিয়েছে কিনা আমরা জানি না। তবে এই ধরনের রাজনীতি এখন আর বিএনপি করতে পারবে না। কারণ হচ্ছে যে বিএনপির ভেতরে সেই গ্রুপটা কিন্তু এখনো সক্রিয় আছে, যে গ্রুপটা সবসময় ভারতপন্থী, সবসময় আওয়ামীপন্থী হয়ে কাজ করেছে। তো বিএনপির এখন যেকোনো সিদ্ধান্ত নিতে গেলে
এই দুই ধরনের মানুষকে ম্যানেজ করে তারপরে বিএনপির একটা গ্রুপ আছে ডানপন্থী, একটা গ্রুপ আছে বামপন্থী, একটা গ্রুপ আওয়ামী ও ভারতপন্থী, আরেকটা পন্থী হচ্ছে বাংলাদেশপন্থী। তো এই দুই গ্রুপের চাওয়া দুই রকমের এবং দুটোকেই মোটামুটি ম্যানেজ করে তাদেরকে যে কোনো সিদ্ধান্ত নিতে হচ্ছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে জামাত এনসিপিকে এতটা শক্তি নিয়ে রাস্তায় নামতে হবে, এমন কিছু কঠোর কর্মসূচি দিতে হবে এবং সেই কর্মসূচিগুলোর জন্য কোনোভাবেই দীর্ঘ সময় না দিয়ে অল্প সময়ের মধ্যে রেজাল্ট নিয়ে আসার মতো করে কিছু কর্মসূচি রাস্তায় দিতে হবে। এবং সেই কর্মসূচি থেকে যদি জুলাই সনদ একেবারে আলটিমেটামের জায়গায় আসতে হবে, যে আলটিমেটাম জুলাই সনদ অমুক তারিখের মধ্যে যদি সরাসরি কোনো ঘোষণা আসে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, কোনো সালাউদ্দিন, শিলং সালাউদ্দিন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন বা অন্য কারো কাছ থেকে নয়, সরাসরি তারেক রহমানের কাছ থেকে ঘোষণা আসতে হবে যে জুলাই সনদ বাস্তবায়নের টাইমলাইন তারা বলে দিক। যদি সেটা ঘোষণা না করা হয় তাহলে দেশ অচল করে দেওয়া হবে। কারণ হলো যে জুলাই সনদ বাস্তবায়ন যদি না হয় তাহলে ধীরে ধীরে ঠিক ফ্যাসিবাদের জায়গায় কিন্তু এই সরকার পৌঁছে যাচ্ছে এবং এই ফ্যাসিবাদকে যত বেশি চেপে বসবে তখন আরো বেশি মানুষকে জীবন দিতে হবে। যেই ফ্যাসিবাদকে তাড়ানোর জন্য প্রায় 1451 জন বা তালিকা ছাড়াও, যাতে তালিকা হয়নি, এরকম প্রায় 2000 মানুষের জীবন দিতে হয়েছে। প্রায় 30,000 মানুষকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। মানুষ জীবন দিতে সেখানে মাঠে নেমে গেছে এই দেশের জন্য, দেশের মানুষের জন্য, যে সংস্কারের জন্য, একটি ভালো রাষ্ট্র উপহার পাওয়ার জন্য। সেখানে একটি দলের আবার সেই অপশাসন শুরু হয়েছে, দলীয় নিয়োগ শুরু হয়েছে। এটা মানুষ কোনোভাবে মেনে নিতে পারছে না, সহ্য করতে পারছে না। আবার সেই মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্যের দাম, তেলের দাম, বাস ভাড়া এভরিথিং বেড়ে গেছে। মানুষের জনজীবন কিন্তু আবার সেই কষ্টের দিকে ফিরে যাচ্ছে। তো এমতো অবস্থায় মানুষ আর ঘরে বসে থাকতে রাজি নয়। এখনই সেই আল্টিমেটামের উপযুক্ত সময়। এটা যদি বিরোধী দল বুঝতে পারে তাহলে অবশ্যই সরকারকে একদিকে নরম বা সহনশীল মাত্রা প্রয়োগ করে বা সুন্দর কথা বলে কনভিন্স করার যে যতগুলো রাস্তা আছে সবগুলো ব্যবহার করে সরকারকে এই জায়গায় নিয়ে আসতে হবে। আবার চাপ প্রয়োগটাও তাদের অব্যাহত রাখতে হবে। দুটোর মধ্য দিয়েই আমরা আশা করছি একটি ভালো ফলাফল পাওয়া যাবে এবং তার মধ্য দিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশের জনগণ তাদের প্রত্যাশিত দাবি পূরণ করে নেবে ইনশাআল্লাহ।